হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের র রিভিউ। হ্যাঁ, ব্যাশ ইন বার্লিনের ঠিক আগের যে এই সপ্তাহের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো এই সপ্তাহের তো বাম্পার হয়েছে, আমার খুব ভালো লেগেছে এই সপ্তাহের কারণ স্টোরি ডেভেলপড হয়েছে, সেগমেন্টগুলো ভালো ছিল, ম্যাচগুলো ভালো ছিল, ওভারঅল ডেলিভার করেছে এই সপ্তাহের তো শুরু করি। শুরু হয় জাজমেন্ট ডেকে দিয়ে, এবং জাজমেন্ট ডেতে বেসিক্যালি ফিন বেলার বলে যে ডেমিয়ান আর রিয়া মার খেয়ে যে ডেমিয়ান আর রিয়া বিট্রে হয়েছে, এটা ওদেরই জন্য হয়েছে, ওরাই ভিলেন। ওরা মনে করছে আমরা ভিলেন, কিন্তু না, ভিলেন অ্যাকচুয়ালি ডেমিয়ান আর রিয়া। ওরা যা যা করেছিল আমাদের ওপর, সেগুলোর ফল এখন ওরা পাচ্ছে, আর ওরা যেটা পাচ্ছে সেটা একদম ডিজার্ভ করে। লিভ বলে যে আমি রিয়াকে ধন্যবাদ দিতে চাই, কারণ রিয়ার ইগোর জন্য, রিয়ার সেলফিশনেসের জন্যই, রিয়ার স্বার্থপরতার জন্যই আমি আজকে আমার একটা পুরো ফ্যামিলি পেয়েছি। এগুলো কোনো কিছুই সম্ভব হতো না যদি রিয়া ওরম টাইপের মেয়ে না হতো, মানে ইগোইস্টিক, সেলফি, সেলফ সেন্টার। আর আমাদের ডমিনিক তো বলে বেড়ায়, ডমিনিক বলে ওয়েল তোমরা সবাই চুপ করো ফ্যানেরা, রিয়া আমাকে সেটা দিতে পারেনি যেটা আমি লিভ দিয়েছে, সেটা হচ্ছে আমার ডেডবিট ড্যাডকে হারানো। আর লিভের সাপোর্টেই আমি ইন্টারকন্টিনেন্টাল টাইটেল টুর্নামেন্টে পার্টিসিপেট করছি। তো ডমিনিক মিস্টেরিও আইসি টাইটেল টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। যাই হোক, তো তারপর রে মিস্টেরিও আসে এলডাব্লিউও নিয়ে। আমি একটা কথা বলবো, এলডাব্লিউ হচ্ছে সবচেয়ে জঘন্য স্টেবেল আমার দেখা, মানে এত জঘন্য স্টেবেল, মানে আমি ভাষায় পর্যন্ত বিবৃত করতে পারবো না, এত বাজে লাগে আমার এলডাব্লিউকে। বিকজ দিস স্টেবেল হ্যাজ নাথিং, জাস্ট একটা মেক্সিকান স্টেবেল যার মধ্যে কারোর মধ্যে কোনো ক্যারিসমা নেই। এরা খুব ভালো লাফাতে টাফাতে পারে, বাট এরা মোটর ডাব্লিউডাব্লিউর জন্য ভালো নয়। এইডাব্লিউ মেবি, নিউ জাপান প্রো রেসলিং মেবি, বাট ডাব্লিউডাব্লিউতে এরকম স্টেবেল অ্যাটলিস্ট আমার চোখে তো ভালো দেখায় না। যাই হোক, তো এই এলডাব্লিউ আসে এবং রে মিস্টেরিও এসে শুরু হয়ে যায় ডমিনিককে বলা। আর আমি ভাবছি রে মিস্টেরিও আর ডমিনিকের রাইভালরি কবে শেষ হবে, মানে আর কতদিন আমরা রে ভার্সেস ডম দেখবো। যাই হোক, তো ডমিনিক বলে কি বলবে, কি করতে এসছো বাবা? তো রে মিস্টেরিও বলে শোন ছেলে, তুই কি আয়নার দিকে একবার তাকিয়ে দেখেছিস? আয়নার দিকে একবার তাকা, দেখবি তোর মধ্যে কোনো আত্মা নেই, তোর মধ্যে কোনো হৃদয় নেই। যে রিয়ার জন্য তুই উঠলি, সেই রিয়াকে বিট্রে করলি। তুই আগেও গাধা ছিলিস, কিন্তু যখন রিয়া তোর সাথে ছিল, তোদের টিমে একটা ব্যাপার ছিল, একটা স্ট্রংনেস ছিল, যেটা তুই তো মোটেও নস। আর তুই রিয়াকে ছেড়ে এই লিভকে জয়েন করেছিস, তো তুই আরও বড় গাধা হয়ে গেছিস। তো ডমিনিক বলছে যে তুমি কিছু করবে? তো রে মিস্টেরিও বলছে যে আমার গায়ে হাত লাগিয়ে দেখা না, আমি তোর গোফ ছিঁড়ে দেবো। তো তারপর একটা ব্রল শুরু হয়ে যায় এলডাব্লিউ আর জাজমেন্টের মধ্যে, আর ম্যাচ হয়। যে ম্যাচটা ইন্টারেস্টিং ছিল, কিছু কিছু স্পট আমার খুব ভালো লেগেছে, বাট একটাই প্রবলেম, এলডাব্লিউর ক্যারেক্টার খুব বাজে। যাই হোক, তো ম্যাচটা ফিনিশ হয়, রে মিস্টেরিও ডমিনিককে 619 দিয়ে দেয়, বাট লিভ মর্গানের ডিস্ট্র্যাকশানে রে মিস্টেরিও ফ্রগ স্প্ল্যাশ দিতে পারেনি তার ছেলেকে, আর ডমিনিক তখন রোল আপ কভার করে আর পিন দিয়ে দেয় ওর বাপকে। সো ডমিনিক জিতে যায়, ডমিনিক রে মিস্টেরিওকে পিন দিয়ে দেয় সেকেন্ড টাইমের জন্য, থ্যাঙ্কস টু লিভ। জাজমেন্টে ম্যাচটা ম্যাচ জেতার পর জাজমেন্টে এলডাব্লিউকে পিটতে থাকে, আর তখন রিয়া আর ড্যামিয়ান আসে জাজমেন্টে পিটতে। তো তারপর ওরা খুব পিটিয়ে দেয়। বেসিক্যালি কার্লি তো ডেমিয়ানের কাছ থেকে ফিনিশিং মুভ খেয়েছে, জেডি ভাই রিয়ার কাছ থেকে ফিনিশিং মুভ খেয়েছে, আর ফিন, ডমিনিক আর লিভ মর্গানের কিছুই হয়নি। আমি মাঝে মধ্যে ভাবি যে জাজমেন্টের অ্যাকচুয়াল লিডার জেডির হওয়া উচিত। লাইক জেডি ভাই যা ক্যালানি খায় জাজমেন্টের জন্য, আর কে খায়? লাইক বেলার, ডমিনিক, লিভ, এরা তো মারই খায় না, যা মার খায় জেডি ভাই খায়, আর কার্লি তো খাচ্ছে এখন। তো যাই হোক, ফিন, জেডি, ফিন, ডমিনিক আর লিভ মর্গান বেঁচে যায়, জেডি আর কার্লি তো ক্যালানি খেয়ে যায়। অ্যান্ড দ্যাটস ফার্স্ট সেগমেন্ট শেষ হলো রয়ের। দেন সেকেন্ডে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ব্যাকস্টেজ একটা সেগমেন্ট হয়, যেখানে কোফি আর জেভিয়ার নিজেদেরকে হাইপ আপ করছে, কারণ আইসি টাইটেল টুর্নামেন্টে ওরাও রয়েছে। অ্যান্ড দেন আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, উমেন ট্যাগ টিম ম্যাচ, ড্যামেজ কন্ট্রোল ভার্সেস পিওর ফিউশন কালেকটিভ। যে ম্যাচটায় কাইরি সেনের ইনসেন এলবোর জন্য কাইরি সেন জয়ী স্টারকে পিন দিতে পারে এবং ড্যামেজ কন্ট্রোল ম্যাচটা জিতে যায়। খুব ভালো ডিসিশান, কারণ ড্যামেজ কন্ট্রোলের মধ্যে একটা ব্যাপার আছে। লাইক কাইরি সেন আর ইয়োস্কাই কিন্তু খুব ভালো ফিমেল রেসলার, ওদের ম্যাচ আমি দেখেছি আগে, এনএক্সটিতে দেখেছি, খুব ভালো ফিমেল রেসলার। বাট সামহাউ এই রাইভালরিটা খুবই জঘন্য, লাইক গার্বেজ বললেও কম বলা যায়।
এবং আমি জানি না কেন কিছু একটা ওয়ার্ক করছে না, লাইক পিওর ফিউশন কালেকটিভের মধ্যে কিছু একটা প্রবলেম আছে হয়তো, যাই হোক নেভার মাইন্ড। দেন ড্রু ম্যাকিন্টায়ার আসে এবং ম্যাকিন্টায়ার বলে যে ও সিএম পাঙ্ককে চেনে, যে পাঙ্ক কীরকম, পাঙ্কের রুটিনও জানে, পাঙ্ক নিজের তারিফ করে বেড়ায় যে রেসলিং ইন্ডাস্ট্রি কতটা হট হয়েছে এবং সব কিছু তার দয়া হয়েছে। এছাড়া ড্রু ম্যাকিন্টায়ার বলে যে তারপর পাঙ্কের কোন একটা ফ্যান অনেক মাইল দূর থেকে এসে তার পুজো করে, তার ওয়ার্শিপ করে, মানে বেসিক্যালি পাঙ্ক গত সপ্তাহে ইমোশনাল হয়ে যেগুলো বলেছিল ফ্যানেদেরকে নিয়ে সেগুলোই রোস্ট করে দিয়েছে ড্রু ম্যাকিন্টায়ার এই সপ্তাহে। তো শুধু তাই না, ড্রু ম্যাকিন্টায়ার আরও বলে যে পাঙ্ক ওকে ভয় পায়, পাঙ্ক সেটা নিজেও জানে পাঙ্ক ওকে ভয় পায়, সেই কারণে পাঙ্ক পিছন দিয়ে সবসময় ওকে অ্যাটাক করে, সামনে থেকে অ্যাটাক করতে পারে না। এবং এর বিরাট বড় একটা দোষ হচ্ছে তোমরা ফ্যানেরা, কারণ তোমরা ফ্যানেরা এনেবলার। তখন ম্যাকিন্টায়ার এক্সপ্লেন করে হোয়াট ইজ এনেবলার। তো ম্যাকিন্টায়ার বলে যে তোমরা এনেবলার মানে জানো না, জানবে কী করে, অশিক্ষিত সব। এনেবলার মানে হচ্ছে এরা এত ভালোবাসে একজনকে এবং তাকে এমন একটা জিনিস করতে বলে যেটা তার জন্য ডেট্রিমেন্টাল হয়ে যায়, মানে ভুল হয়ে যায়। যেমন তোমরা ফ্যানেরা পাঙ্ককে এতটা লাইক করো, তাই তোমরা ফ্যানেরা পাঙ্ককে উদ্বুদ্ধ করো, পাঙ্কের নাম চ্যান্ট করো, এবং সেই চ্যান্টের দ্বারা প্রভাবিত হয়ে পাঙ্ক আমার সাথে স্ট্র্যাপ ম্যাচ খেলার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে, যেটা পাঙ্কের জন্য খুবই খারাপ হতে চলেছে। তো পাঙ্কের যা যা ভুলভাল করছে সব তোমাদের উস্কানির জন্য করছে, ফ্যানেদেরকে দোষ দিয়ে দেয় ড্রু ম্যাকিন্টায়ার। যাই হোক, সিএম পাঙ্কের মিউজিক বাজার পাঙ্ক পিছন দিক দিয়ে অ্যাটাক করে, ম্যাকিন্টায়ারকে পুরো ঠিক প্রমাণ করে দিল পাঙ্ক যে সত্যি পাঙ্ক ম্যাকিন্টায়ারকে ভয় পায়, সেই কারণে পিছন দিক থেকে অ্যাটাক করেছে। যাই হোক, আমার একটু কাশি হয়েছে, সরি। তো যাই হোক, সিএম পাঙ্ক ম্যাকিন্টায়ারকে বেল্ট দিয়ে মারে, তো দুজনের মধ্যে একটু মারামারি চলে, ম্যাকিন্টায়ার একটুখানি আপার হ্যান্ড পায়, বাট আলটিমেটলি সিএম পাঙ্কই স্ট্যান্ড টল করে আর তাদের স্ট্র্যাপ ম্যাচটা পুরোপুরি হাইপ আপ হয়ে যায়। ইভেন পাঙ্ক কিছু সিকিউরিটিদেরকেও পিটিয়ে দেয় বেল্ট দিয়ে। যাই হোক, আমরা একটা ব্রে হোয়াইটের সেগমেন্ট দেখি, যেখানে ব্রে হোয়াইট অ্যাকচুয়ালি কিছু ক্রিপ্টিক কথা বলছিল, সরি ব্রে হোয়াইট না, বোর্ড অ্যালাস, সরি ফর দ্যাট। বোর্ড অ্যালাস কিছু স্ক্রিপ্টিক মেসেজ দেয়, যেখানে বলে যে চ্যাট গেবেলকে আমি সুযোগ দিয়েছিলাম যে ও ঠিক পথে হাঁটুক, কিন্তু ও সুযোগ নষ্ট করেছে, ও উল্টে ভুলভাল জিনিস করে গেছে এবং আজকে ওর পরিশুদ্ধিকরণ হবে, আজকে ওকে হারিয়ে আজকে ওকে আমি ধ্বংস করে ওর পরিশুদ্ধিকরণ করাবো, এরকমই কিছু বলেছে। আমি খুব একটা বেশি এইসব স্পুকি জিনিস বুঝি না, লাইক সিরিয়াসলি ব্রে হোয়াইটের ফিন্ডের আগে যে ব্রে হোয়াইটের ক্যারেক্টারগুলো ছিল, আমি একটা ক্যারেক্টারকেও লাইক করতাম না। অনেকে ব্রে হোয়াইটকে খুব লাইক করে, কারণ ব্রে হোয়াইট মরে গেছে, সেই জন্য মরে যাওয়ার পর লাইক করে। আমি ওরম টাইপের পাবলিক নয় যে আমি খুব দুঃখিত যে ব্রে হোয়াইট সত্যি মরে গেছে, খুবই দুঃখিত, কারণ একটা মানুষ খুবই ইম্পর্টেন্ট, ওর বয়সও খুব কম ছিল, ওর ফ্যামিলি ছিল, বাট তার মানে এই না যে ও মরে গেছে বলে ওকে পুরো জিনিয়াস বলে দেবো না। ব্রে হোয়াইটের ফিন্ডের আগে যে ক্যারেক্টার ছিল, লাইক হোয়াইট ফ্যামিলির যে ক্যারেক্টার, কমপ্লিট গার্বেজ লাগতো আমার, কারণ আমি অর্ধেক স্পুকি জিনিস বুঝি না। আন্ডারটেকারের ক্ষেত্রে শ্যুট করে গেছিলো, ব্রে হোয়াইটের ফিন্ড ক্যারেক্টারে শ্যুট করে গেছিলো, বাট আঙ্কেল হাউডি আমার অর্ধেক জিনিস মাথার মধ্যে ঢুকছে না। আর ম্যাচ নিয়েও আমি কথা বলবো, আঙ্কেল হাউডির যেটা নেগেটিভ পয়েন্ট। যাই হোক, ট্রিপল থ্রেট ম্যাচ হয়, জে উসো ভার্সেস কোফি ভার্সেস কেরিয়ান ক্রস। তো খুবই আনপ্রেডিক্টেবল ম্যাচ ছিল, কারণ জে উসো আর কোফিকে নিয়ে, কেরিয়ান জিতবে না জানা কথা, বাট কোফিকে জিতিয়ে ওখানে জেভিয়ারকে হারালে কোফি আর জেভিয়ারের মধ্যে একটা রাইভালরি তৈরি করা যেত ইন ফিউচার, মানে একটা আগুন তো ধরানোই যেত, মানে ঘি তো ঢালাই যেত। বাট যাই হোক, ম্যাচটা খুবই ভালো হয়েছে, তিনজনের কেমিস্ট্রি ভালো, ম্যাচটা জেউসোই জেতে, জেউসো খুব ওভার, আরও জেতা উচিত। আমি জানি যে কোফি জিতলে, কোফি আর জেভিয়ার হারলে কোফি আর জেভিয়ারের মধ্যে একটা ঝামেলা হওয়ার চান্স থাকে, বাট জেউসো যেরকম ওভার, তাহলে জেউসো জেতাটা একদম ঠিক আছে। তো জেউসো কেরিয়ান ক্রসকে স্পিয়ার দিয়ে দেয়, স্প্ল্যাশ দিয়ে দেয়, দেন জেউসো ম্যাচটা জিতে যায় কেরিয়ান ক্রসকে পিন দিয়ে। জেউসো কোয়ালিফাই করে আইসি টুর্নামেন্টে। এবার আমার একটা বক্তব্য হচ্ছে, কেরিয়ান ক্রস তো গাধা কেন? ওর নর্মাল ম্যাচে ওর বন্ধুদেরকে নিয়ে আসে, যে ম্যাচের ডিকিউ থাকে, ট্রিপল থ্রেট ম্যাচে কোনো ডিকিউ নেই, তো কেন অথার্স অফ পেইন এলো না ওকে হেল্প করতে? কেন ওর ম্যানেজার এলো না? কেন স্কারলেট এলো না? আই ডোন্ট নো। কেরিয়ান ক্রস না মানে দেখায় যতটা স্ট্রং, মানে খুবই কমেডিক ব্যাপার, বা লাইক লাইট অফ করে দেয়, কালো হয়ে যায়, ভাই কত ডেঞ্জার আছে সেখানে, ভাই হেরে যায় সব ম্যাচ। যাই হোক, তারপর র্যান্ডি ওটনকে দেখি এবং র্যান্ডি ওটন ইমোশনাল হয়ে বলে যে সমস্ত ফ্যানেদেরকে থ্যাংক ইউ জানাই, যারা আমার গানে, আমার মিউজিকে গান যারা গিয়েছেন আজকে এবং প্রতি সপ্তাহে যারা গায়, আমি তাদেরকে থ্যাংক ইউ জানাই সমস্ত ফ্যানেদের, সত্যি আপনাদের সাপোর্ট পেয়ে আমি খুব খুশি। তো র্যান্ডি একটু ফ্যানেদেরকে তারিফ করে, দেন র্যান্ডি আসল কথা বলে যে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ওর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইটেল, সবচেয়ে কাছের টাইটেল।
কারণ ও যখন ওর ফার্স্ট টাইটেল ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ 2004 সালে সামার স্ল্যামে ক্রিস বেনোয়াকে হারিয়ে, যেটা র্যান্ডি বলেনি কারণ বেনোয়ার নাম নেওয়া যায় না, আপনারা জানেন সেটা। তো র্যান্ডি বলে যে আমার প্রথম টাইটেলই শুধু না, আমি ছিলাম সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন, সবচেয়ে কম বয়সী যে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল জিতেছে। তো আমার নাম ওই টাইটেলে খোদাই করা আছে রেকর্ড নিয়ে। ইভেন যখন ওই টাইটেল 13তে রিটায়ার করে যায়, যখন ইউনিফাইড হয়ে যায় ডাব্লিউডাব্লিউ টাইটেলের সাথে টিএলসি ম্যাচে সিনার এগেনস্টে, সেই ম্যাচেও আমি জিতি এবং আমি হই লাস্ট প্লেয়ার যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটাকে হোল্ড করি 2013 সালে। তো আমি হচ্ছে ইয়াংগেস্ট চ্যাম্পিয়ন প্লাস লাস্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। দেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন যখন গত বছর ইন্ট্রোডিউস হয়, তখন আমি ঘরে ছিলাম, আমার ব্যাক ফিউশন ইনজুরি নিয়ে ভুগছিলাম, আর আমি টিভিতে দেখছিলাম, আর দেখে ভাবছিলাম যে একদিন আমি ঠিক সুযোগ নেব, আর সেই সুযোগ যেন তাড়াতাড়ি আসে যে আমি যেন ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটা আবার পেতে পারি। তো র্যান্ডি বলে যে সেই সুযোগ এসে গেছে ব্যাশ ইন বার্লিনে, আর ও জানে যে গুন্থারকে হারানোর অতটা সোজা নয়, বিকজ ও এনিমি টেরিটরিতে পা রাখছে। জার্মানি গুন্থারের ঘরের মাঠ, এবং গুন্থার হচ্ছে লেজেন্ড, ইউরোপে অ্যাটলিস্ট ওই ইউরোপের লেজেন্ড, এবং জার্মানিতে গুন্থারের এগেনস্টে খেলাটা টাফ হবে, যেখানে পুরো ফ্যানরা গুন্থারকে সাপোর্ট করবে। বাট র্যান্ডি এটাও বলে যে গুন্থার আর আমার মধ্যে কিছু মিল আছে, তার মধ্যে একটা মেজর মিল হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে ইগো। একটা টাইম আমারও গুন্থারের মতো ইগো ছিল, নিজেকে খুব বড় ভাবতাম, বাট আমি চেঞ্জ হয়েছি, আমি হাম্বেল হয়েছি, যেটা এখনও গুন্থার হয়নি, কারণ গুন্থার এখনও ম্যাচ হারেনি। আর ব্যাশ ইন বার্লিনে আমি ওকে হারিয়ে দেবো আর প্রুফ করে দেব যে আমি এখনও স্টিল মোস্ট ডেঞ্জারাস পারসন। র্যান্ডি ওর্টন এখনও ঠিকঠাক পজিশানে রয়েছে। এছাড়া র্যান্ডি আরেকটা কথা বলে, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আমার ভালো লাগলো, যে র্যান্ডি বলে যে এটা শুধু টাইটেল ম্যাচ ছিল, বাট গুন্থার পার্সোনাল বানিয়েছে, কারণ ও আমার ফ্যামিলিকে টেনেছে, আমার পার্সোনাল ডিমান্ডকে টেনেছে। আমি আমার পার্সোনাল ডিমান্ডদেরকে হারিয়েছি, এবং তাদের সাথে লড়াই করা বেশি কঠিন ছিল তোমার সাথে লড়াই করাটা। তো তোমাকে আমি অবশ্যই হারিয়ে হয়ে যাব ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর তুমি যদি জানতে চাও কীভাবে, তাহলে 3টে ডিস্ট্রাকটিভ লেটার দিয়ে RKO, এইগুলো র্যান্ডির সেগমেন্ট শেষ হয়। দারুণ সেগমেন্ট, খুব স্ট্রং সেগমেন্ট, র্যান্ডির প্রোমো কাটিং এবিলিটি তো খুবই ভালো। যাই হোক, তার ব্রনসন রিড আর ব্রন স্ট্রোম্যানের ম্যাচ হয়, ম্যাচ তো হয় না, বাট বেসিক্যালি অ্যানাহিলেশন হয়, ডিস্ট্রাকশন হয়, দুজনকে লাথি মারছে, সুপ্লেক্স দিচ্ছে, কী জানি না কী করছে। তারপর একটা টাইম পর ম্যাচটা বন্ধ হয়ে যায়, কারণ দুজনে রিং থেকে বেরিয়ে যায়, এবং রিং থেকে বেরিয়ে তারা বাইরে মারপিট করতে থাকে, লাইক তোমার রিং সাইডে মারপিট, তারপর সেখান থেকে ব্যাক স্টেজে চলে যায়, ব্যাক স্টেজে গিয়ে ডাস্টবিন ছুঁড়ে মারছে, ব্রন স্ট্রোম্যান স্টিলের পাইপ ছুঁড়ে মারছে, কী না কী করছে দুজনের মধ্যে। এবং আলটিমেট যেখানে শেষ হয় সেগমেন্টটা, সেটা হয় তো ব্রন স্ট্রোম্যান ফার্স্টে একটা চোক স্ল্যাম দেয় ব্রনসন রিডকে একটা গাড়ির ওপর। দেন কোনোভাবে কেন যে ব্রনসন রিড একটা স্টিলের পাইপ নিয়ে ব্রন স্ট্রোম্যানের মাথায় মারে, যার কারণে ব্রন স্ট্রোম্যান পড়ে যায় একটা গাড়ির ওপরে। এবার ব্রনসন রিড অনেক ওপর থেকে ঝাঁপ দেয় ব্রন স্ট্রোম্যানের গায়ে, আর গাড়ি পুরো ফেটে যায়, গাড়ির কাচ ভেঙে যায়, গাড়ির ভেতরে কিছু ইলেকট্রিক ডিভাইস ছিল সেটাও ভেঙে যায়। মানে এতটা প্রেশারে ব্রনসন রিড ব্রন স্ট্রোম্যানের ওপর পড়েছে, ওই ওপর থেকে গাড়ির ওপরে। যাই হোক, সেগমেন্টটা অসাধারণ ছিল। লাইক দিস সেগমেন্ট মেড ব্রনসন রিড আর স্টার। লাস্ট 3 সপ্তাহ ধরে ব্রনসন রিডকে যেভাবে প্রেজেন্ট করছে হান্টার, আমি অবাক হব না যদি ব্রনসন রিড নেক্সট চ্যাম্পিয়ন কিছু হয়ে যায়। আমি মনে করি যে হি ডিজার্ভ দ্যাট। লাইক তুমি যদি এরকম পুশ করো, এরকম মনস্টারকে একটা টাইটেল তো দেওয়া উচিত, মেবি ওয়ার্ল্ড টাইটেলই দিয়ে দিই। যাই হোক, তো ব্রনসন রিডকে তো ভালোভাবে পুশ করছে হান্টার, ভালোভাবে কুক করছে। যাই হোক, আমরা আরেকটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখি, এবং এই ট্রিপল থ্রেট ম্যাচটা ছিল সেকেন্ড প্লেয়ার চুজ করা যে কি আইসি টাইটেল টুর্নামেন্টে যাবে। অ্যাপারেন্টলি টুর্নামেন্টের নাম করে এরা ফেটাল 4-ওয়ে ম্যাচ রাখছে ফাইনালে। তো একজন তো পার্টিসিপেন্ট হয়ে গেল, যেটা জে উসো। এখন জেভিয়ার ভার্সেস পিট ডান ভার্সেস মিজের ম্যাচ হয়, যে ম্যাচটা আমার খুবই ভালো লেগেছে, দারুণ ম্যাচ ছিল। আর ম্যাচটার শেষে আমরা দেখি যে পিট ডান ম্যাচটা জিতে যায় মিসকে পিন দিয়ে, বিটার এন্ড দিয়ে। যাই হোক, তো 1-2-3 হয়ে যায়, পিট ডান কোয়ালিফাই করে। তো পিট ডান জেউসো এরা দুজন কোয়ালিফাই করে। দেন ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি, যেখানে একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেখানে আলবা রায়লা নিজেদেরকে প্রমোট করে, বিয়াঙ্কার জেডকে রোস্ট করে বেসিক্যালি, আর কিছু না। ব্রন ব্রেকারকে দেখি, যে ব্রন ব্রেকারকে প্রশ্ন করা হয় যে আপনি কি বলতে চান জেউস আর পিট ডানকে নিয়ে। তো ব্রন ব্রেকার বলে যে দুজনকেই কংগ্রাচুলেশন জানাচ্ছি, বাট পিট ডানকে নিয়ে আমি সেরকম কিছু ভাবছি না। জেউসো যদি ও বেশি কিছু মনে করে, ওকে বলে রাখি যে ওর পরিবারের কেউ
আজ পর্যন্ত আমার পরিবারের কাউকে হারাতে পারেনি। নাও একটা জিনিস আমি বলি, এই স্টেটমেন্টটা থেকে প্রমাণ হয়ে গেল যে জেউসও জিতছে টুর্নামেন্টটা। জেউসও ভার্সেস ব্রন ব্রেকার হবে ফর দ্য আইসি টাইটেল। আর আমার মনে হয় এটা সবচেয়ে ভালো ডিসিশন, ব্রন ব্রেকারের সাথে জেউসোর ম্যাচ দিয়ে দেওয়া আইসি টাইটেলের জন্য। কারণ জেউসও টাইটেল ম্যাচ ডিজার্ভ করে, আর ব্রন ব্রেকারও একটা ভালো বেবি ফেস ডিজার্ভ করে অ্যাজ এ চ্যালেঞ্জার। জেউসোর থেকে ভালো বেবি ফেস কে আছে? যাই হোক, মেন ইভেন্টে দেখি চ্যাট গেবেল। আর চ্যাট গেবেল ম্যাচ শুরুর আগে লিটারেলি ব্যাকস্টেজে নিজেকে হাইপ করে বলে যে আমি বো ড্যালাসকে দেখিয়ে দেবো আমি কে। ও আমাকে ফলস প্রফেট মনে করে, অ্যাকচুয়ালি ফলস প্রফেট তো ওকে আজকে আমি দেখিয়ে দেবো। সো চ্যাট গেবেল ভাই কিন্তু সাহস আছে, লাইক এরকম একটা হরিওর ক্যারেক্টার তাকে ফেস করবে, আর ভাই লিটারালি সাহস নিয়ে যাচ্ছে যে আমি দেখিয়ে দেবো আজকে বো ড্যালাসকে যে চ্যাট গেবেল কী জিনিস, আমেরিকান মেড। তো যাই হোক, ম্যাচ হয়। আর ম্যাচে একটা কথাই বলবো যে ম্যাচের প্রথম দিকে তো বো ড্যালাসকে খুব ডমিনেন্ট দেখাচ্ছিল, বাট একটা সার্টেন স্টেজে টেবিলের ওপর কিছু একটা দিতে যায় বো ড্যালাস, যেখানে আমাদের চ্যাট গেবেল ওটাকে অ্যাঙ্গেল স্ল্যাম করে দেয়। ইয়েস, অ্যাঙ্গেল স্ল্যাম করে দেয়, আর বো ড্যালাস ঝাড় খেয়ে যায়। তারপর চ্যাট গেবেল কিন্তু বো ড্যালাসকে অনেক কিছু দেয়, লাইক টপ রোপ থেকে সুপ্লেক্স, জার্মান সুপ্লেক্স। তো বো ড্যালাস বেশ ভালোই মার খায়, যেটা আমার খুব বাজে লাগলো দেখতে, কারণ ওটা একটা স্ট্রং ডিমনিক ক্যারেক্টার। হাউ আ ডিমনিক ক্যারেক্টার গেট দ্যাট কাইন্ড অফ বিটিং? আমার কারণে উইক মনে হলো এই বুকিংটা। যাই হোক, তারপর অ্যাঙ্কেল লক দেয় আমাদের চ্যাট ভাই বো ড্যালাসকে, আর রেফারি কোনোভাবে পড়ে যায়, যেটা হয়। তারপর তো মারামারি শুরু হয়, লাইক আমেরিকান মেডের বাকি দুজন আসে, মানে ক্রিড ব্রাদার্স, এবং তাদেরকে পিটতে আসে হোয়াইট সিক্সের বাকি মেম্বার। আপনারা বুঝতেই পারছেন বাইরে বেসিক্যালি ক্যাওস হচ্ছে রিংয়ের বাইরে। আর আলটিমেটলি যখন সবাই চলে যায় তখন রিংয়ের ভেতর থাকে চ্যাট আর বো ড্যালাস, আর বো ড্যালাস চ্যাট গেবেলকে সিস্টার অ্যাবিগেল দিয়ে দেয়। 1 2 3 হয়ে যায়। বো ড্যালাস তার ফার্স্ট ম্যাচ জেতে, ডেবিউ ম্যাচ জেতে রতে। তো যাই হোক, এখানে রস শেষ হয়ে যায় বো ড্যালাসের ভিক্টরি দিয়ে। তো একটা কথাই বলবো, আমার কেন যেন হোয়াইট সিক্স স্টেবেলটাকে খুব একটা ভালো ধরছে না। কোনো একটা কারণে আমি স্টেবেলটার মধ্যে একটা ফিল পাচ্ছি না। এটা আমারই হয়তো পার্সোনাল অপিনিয়ন, আপনাদের অপিনিয়ন আলাদা হতে পারে, তার জন্য আমার গালিগালাজ করবেন না। বাট যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার, শুভরাত্রি।